জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। জুলাইয়ের মাধ্যমে মানি মেকিং করা হচ্ছে। জুলাইকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যে জুলাই যুদ্ধটাকে বিক্রি করে নানাভাবে কিভাবে টাকার গাদি তৈরি করা যায়, কিভাবে দ্রুত জমিদার হওয়া যায়, বড়লোক হওয়া যায়, কিভাবে হলের গেস্ট রুম কিংবা গণরুম শেয়ার করা ছাত্ররা হঠাৎ করে প্রতিদিন নতুন নতুন পাঞ্জাবির ডিজাইন পাল্টায়, কিভাবে শত শত গাড়ির বহর নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করে, টাকার উৎস থেকে আসে, হাতের 2.5 লাখ টাকা দামের ফোন, একাধিক ফোন, এই ফোন কারা দেয়, দামি গাড়ি কারা সাপ্লাই দেয়, কোত্থেকে দামি গাড়ি আসে, এই প্রশ্নের সমাধান হওয়া উচিত। জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা উমামা ফাতেমা এবার সাম্প্রতিক গুলশান চাঁদাবাজির কে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, সেই উদ্ভূত পরিস্থিতিতে পরিস্থিতির পরপরই তিনি ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছিলেন যে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, 5 আগস্টের পরে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, দেখছি। এবার ফেসবুক লাইভে এসে আরও স্পষ্ট করলেন এবং সরাসরি বলে দিলেন জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। কি বলতে চাইলেন তিনি, বাস্তবতা কি, সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে, এই মন্তব্য করেছেন উমামা ফাতেমা। এটা নিয়ে সংবাদ শিরোনামও হয়েছে তার পোস্ট নিয়ে। সেখানেই বলা হয়েছে লাইভে এসে তিনি 2 ঘন্টা 24 মিনিট লাইভ করেছেন এবং সেখানেই নানা বিষয় তিনি তুলে ধরেছেন এবং তিনি সেখানে বলার চেষ্টা করেছেন যে আমি এই বৈষম্যবিরোধী আন্দোলনের যে মুখপাত্রের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকৃত চিত্র বুঝতে শুরু করেছি যে কিভাবে চাঁদাবাজি, কিভাবে মানে টাকা ইনকামের রাম রাজত্ব কায়েম করা হয়েছে। তিনি বলেছেন যে জুলাই গত বছর আগস্টের 5 তারিখের পর থেকেই এই কর্মকাণ্ড শুরু হয়েছে। দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, এগুলো থামানোর কেউ নেই। বলেছেন জুলাই একটা বড় ধরনের অভিজ্ঞতা ছিল, কিন্তু আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে। আমার কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। আসলে হোয়াই ইন দ্য আর্থ আমি এটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে। খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়েছে। সমন্বয় পরিচয়টিকে নেতিবাচক কাজে ব্যবহার করাটা যে অভ্যুত্থানের পরপরই শুরু হয়েছিল সেটাও তিনি বলেছেন। 5 আগস্টের পরদিন সকালবেলা থেকেই দেখি সমন্বয়ক পরিচয়ে নাকি একজন এক এক জায়গায় গিয়ে দখল করছে। আমি একরকম অবাক হয়ে যাই যে গতকাল পর্যন্ত তো সমন্বয়ক পরিচয়টা দিতেই চাইছিল না, আর আজকে দেখছি সবাই সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি এবং দখলবাজি করছে। আমার মনে হচ্ছিল এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হয়ে যাচ্ছে। রক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয়ক বাহিনীর তুলনা করেছেন তিনি। সে সময় আমার মনে হয়েছিল এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার আর দরকারটা কি, এখন তো সবাইকে অ্যাকোমোডেট করা নিয়ে ভাবা উচিত। আমার চিন্তা ছিল এই প্ল্যাটফর্মটাকে আরও ব্রড ও ডিসেন্ট্রালাইজড করে ফেলা উচিত। আমি মনে করি না এটা ভুল ছিল। এই প্ল্যাটফর্মটা ওই সময় থেকে যাওয়ায় অনেকগুলো ডিমেরিটস আমরা এখন ভোগ করছি, কিন্তু ওই সময় এই কথাটা বলে আমি অনেক মানুষকে শত্রু বানিয়ে ফেলেছিলাম। বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি স্পষ্ট করেই বলেছেন যে এই চাঁদাবাজিটা আমি প্রতিনিয়ত দেখছি এবং গত বছরের 5 আগস্টের পর থেকেই দেখছি। এটাকে জুলাই এই আন্দোলনটাকে মানি মেকিং মেশিন বানানো হয়েছে। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, কিন্তু এই নাম উল্লেখ না করাতেই বোঝা যায় যে কারা এটা করছে। কারণ আমাদের সামনে তো ব্যাপারগুলো একেবারে দৃশ্যমান, পরিষ্কার। কেউ প্রাডো গাড়িতে চড়ছে, কেউ দামি দামি আরও কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ছে, কেউ
বলছেন যে কোনো এক ব্যবসায়ী আমাকে এই গাড়িটা উপহার দিয়েছে, কেউ বলছেন যে এরকম 50-100 জন শুভাকাঙ্ক্ষী আমাদের প্রতিদিন একটা করে গাড়ি দেওয়ার রয়েছে, তারা আমাদেরকে দিচ্ছে। কেউ বলছেন আমার দাদার যা আছে তা দিয়ে এরকম শত শত গাড়ির বহর আমি বহুদিন করতে পারবো। অথচ সেই ছেলেটি এক সময় বলেছিল যে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে কারণ তার গণরুমে একটা সিট তাকে কনফার্ম করতে হয়েছে, সে যেন গণরুমে থাকতে পারে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, সেই জন্য সে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে। সে হঠাৎ করে জুলাই আন্দোলনের পর জমিদারের নাতি হয়ে গেল। এই যে বাস্তবতাগুলো, এই বাস্তবতাগুলো উপদেষ্টাদের সম্পর্কে, ছাত্র উপদেষ্টাদের সম্পর্কে, সমন্বয়কদের নেতাদের সম্পর্কে নানা কথা। এই এনসিপি থেকে আমরা দরবেশকে বের হয়ে আসতে দেখেছি, খাঁটি দরবেশ, যে দরবেশ আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি। সালমান এফ রহমানকে দরবেশ উপাধি দেওয়া হয়তো, নতুন দরবেশ সালাউদ্দিন তানভীরকে আমরা দেখেছি যে গাড়ি থেকে নেমে, দামি গাড়ি থেকে নেমে এক হাতে টাকা নিয়ে আর এক হাতে টাকা এভাবে বিলাতে দেখেছি আমরা। এরকম দৃশ্য দেখার পরেও কি আমাদের মনে এতটুকু সংশয় থাকার কথা যে জুলাইকে ইনকামের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, জুলাইকে বিক্রি করে শান শওকত তৈরি করা হচ্ছে? যে ছেলেটা রিয়াদ, যে ছেলেটা ধরা পড়েছে, সেই ছেলেটা রিক্সাওয়ালার ছেলে, দিনমজুরের ছেলে, সেই ছেলে এখন নিজের বাড়িতে অট্টালিকা তৈরি করছে, সেই ছেলে 2.5 লাখ টাকা দিয়ে এবছর কোরবানি দিয়েছে। টাকা কোত্থেকে পাচ্ছে? গুলশানের ঘটনাটা তার মানে প্রথম ঘটনা কিংবা নতুন ঘটনা নয় যে প্রথম ঘটনায় আনাড়ি ছিল বলে সে গিয়ে ধরা পড়েছে, তা নয়। তার আগেই সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। একজন রিক্সাওয়ালার ছেলে কিংবা দিনমজুরের ছেলে যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে শান শওকতে থাকে, শান শওকতে লেখাপড়া করে, তখন তো বুঝতেই হবে ডাল মে কুছ কালা হ্যাঁ। এবং সেই দৃশ্য আমরা সব ক্ষেত্রেই দেখছি, কিন্তু সব ক্ষেত্রে প্রতিকার পাচ্ছি না। হয়তো রিয়াদের এই ঘটনাটা ভাইরাল হয়ে গিয়েছিল, সেই ঘটনাও আমরা শুনেছি একজন সাংবাদিকের স্ট্যাটাস থেকে, জাওয়াদ নির্ঝর, তিনি স্ট্যাটাস দিয়েছেন যে গুলশানের এই চাঁদাবাজির ঘটনাটা, তাদেরকে গ্রেপ্তারের পরে গুলশান থানাতে এমন সুপারিশ করা হয়েছে, এমন প্রেশার দেওয়া হয়েছিল যেন কোনোভাবেই তাদেরকে গ্রেপ্তার করা না হয়, ছেড়ে দেওয়া হয় এবং এই ঘটনাটা যেন বাইরে না যায়। কিন্তু পুলিশের মধ্য থেকেই কেউ একজন সাংবাদিকের কাছে কিছু ফুটেজ, কিছু ঘটনা তাৎক্ষণিকভাবে পাস করে দেয়। সেই সাংবাদিক প্রথমে তার গণমাধ্যমে খবরটা প্রকাশ করতে পারেনি, তারপরে জাওয়াদ নির্ঝরের কাছে এই খবরটা আসে। জাওয়াদ নির্ঝর প্রথম এই সিসিটিভি ফুটেজ এবং খবরটা প্রকাশ করে দেয়। তারপর থেকে সমস্ত গণমাধ্যম এই খবরটা নিয়ে যখন শোরগোল শুরু করে, তখন আর তাদেরকে বাঁচানোর কোনো পথ পায়নি তারা। কারা বাঁচাতে গিয়েছিল সেটা তদন্ত করলেই তো বোঝা যায় যে গডফাদার কারা, এই রিয়াদদের পেছনে মদত দিচ্ছে কারা, কারা জুলাইকে বিক্রি করে, জুলাইয়ের স্বপ্নকে বিক্রি করে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। সেটা কি আদৌ হবে? অভিযোগ কখনো কখনো উঠেছে যে সরকার এদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে তারা যেন এই কাজগুলো করতে পারে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্রদের ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা যেন সেখানে পোদ্দারি করতে পারে। বিভিন্ন ডিসি, এসপি, ইউনো পর্যায়ে বলে দেওয়া হয়েছে সমন্বয়কদের সঙ্গে কথা বলে সমন্বয় করে তোমরা কাজ করবে। সেখানে তারা পোদ্দারি করার সুযোগ পেয়েছে। বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, কমিশন বাণিজ্য, এই বাণিজ্যগুলো তারা প্রতিনিয়তই করছে। তারা কি শুধু করছে নাকি একেবারে কেন্দ্র পর্যন্ত ভাগ আসছে? সেটাই তো তদন্তের বিষয় হতে পারে। করবে কি কেউ সেই তদন্ত? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।